চলুন শুরু করি আজকের এই এপিসোডের একমাত্র ঘটনাটি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সালমান আহমেদ আলভি। ওনার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে। এই লক্ষ্মীপাশা গ্রাম থেকে লক্ষ্মীপাশা বাজারে যখন আসা হয় তার পাশ দিয়েই কিন্তু চলে গেছে হাইওয়ে। এদিক দিয়েই কিন্তু কুয়াকাটা যাওয়া হয়। বরগুনা, পটুয়াখালী এই জেলাগুলোতে এই রাস্তা দিয়েই চলাচল করা হয়। যারা বরিশাল, বরগুনা, পটুয়াখালী পার হয়ে কুয়াকাটায় যান সমুদ্র সৈকত দেখতে, তারাও কিন্তু এই জায়গা পার হয়েই যান। এই গোলদার বাড়ি নামক যে জায়গাটা, এই জায়গার একটা ভয়ঙ্কর ইতিহাস রয়েছে। কথিত আছে বহুকাল আগে থেকেই এইখানে এক রাক্ষসীর বসবাস রয়েছে, যে কিনা অনেক কাল ধরেই এক মৃত্যু খেলা খেলে যাচ্ছে মানুষের সাথে। অনেক হতভাগা মানুষ এখানে বিপদে পড়েছে। এত এত ঘটনা রয়েছে, সেখান থেকে আসলে যাচাই বাছাই করে কয়েকটি ঘটনা এই সালমান আহমেদ আলভি ভাই আমাদেরকে পাঠিয়েছেন। আর একটি ঘটনার অংশবিশেষের সাক্ষী উনি নিজেও। চলুন ঘটনা শুরু করি। সাল 2013 কি 14 সাল, এমন একটা সময় ওনাদের ওই গোলদারবাড়ি এলাকারই একজন ভাই, তার নাম হচ্ছে পলাশ। পেশায় উনি একজন টেম্পু চালক ছিলেন। ওনাদের এলাকায় টেম্পুগুলোকে টমটম বলতো। তো উনি এই টেম্পু চালাতেন। উনি অধিকাংশ সময় বাকেরগঞ্জ থেকে পটুয়াখালী পর্যন্ত যাত্রী টানতেন। অনেক সময় দেখা যেত মানুষ রিজার্ভ নিয়ে যেত। তো রিজার্ভ নিয়ে গেলে টাকা বেশি পাওয়া যেত, সময়ও কম লাগতো, কারণ যাত্রীর জন্য তো তাদেরকে দাঁড়িয়ে থাকতে হতো না। এরকমই এক রাত তখন আনুমানিক 11টা সাড়ে 11টা বাজে, উনি পটুয়াখালী যাওয়ার জন্য একটা রিজার্ভ অফার পান আর কি। যাত্রী মাত্র কয়েকজন, তারা সরাসরি পটুয়াখালী যাবে। তো উনি রাজি হয়ে যান। বাকেরগঞ্জ থেকে পটুয়াখালী গিয়ে ফেরত আসতেও তো সময় লাগবে। উনি আসলে ওই সময়ে বাড়িতে চলে যাওয়ার জন্য সব কিছু গোছগাছ করছিলেন। আর বাড়িতে যাওয়ার জন্য একটা বড় আকারের তরমুজও কিনেছিলেন। ইচ্ছা ছিল যে তরমুজটা উনি ওনার মায়ের সাথে খাবেন। এখানে বলে রাখা ভালো যে ওনার বাবা মারা গিয়েছিলেন আর ওনার অন্য কোনো ভাই বোন ছিল না। উনি আর ওনার মা, এই দুইজনই ছিলেন ওনার পরিবারে। উনি তখনও বিয়ে শাদী করেন নাই। তো উনি কি করেছেন, ওই যাত্রী তুলেছেন আর ওই পথেই ওনার বাড়ি ছিল। উনি কিছু সময়ের জন্য তার টেম্পোটা রাস্তার পাশে রেখেছেন আর ওই যে তরমুজটা তার মায়ের কাছে দিয়ে এসেছেন। বলেছেন যে আমি পটুয়াখালী থেকে ফেরত এসে তোমার সাথে একসাথে এই তরমুজ খাবো। এই কথা বলে উনি চলে গেছেন। এদিকে উনি সারা রাত বাড়িতে ফেরেন নাই। ওনার মা ছেলের অপেক্ষায় আছেন, একমাত্র ছেলে, আর তরমুজ দিয়ে গেছে, ছেলে আসবে, উনি তরমুজ খাবেন একসাথে, এরকম একটা চিন্তা তো তার থাকেই। আর সারা রাত ফেরেন নাই এমনটা কিন্তু হয় না। উনি কিন্তু সারা রাত কখনোই বাইরে থাকেন না, যেহেতু ওনার মা বাড়িতে একা, বৃদ্ধা মা, উনি বাড়িতে চলেই আসেন, কখনোই কিন্তু সারা রাত বাইরে থাকেন না। এদিকে উনি সারা রাত বাড়িতে ফেরেন নাই। ওনার মা তো চিন্তায় দু চোখের পাতা এক করতে পারেন নাই। সকালবেলা উনি আশেপাশের লোকজনদেরকে বলেন যে এই পলাশ তো বাড়িতে ফিরল না। তখন সবাই বলছেন যে হয়তোবা ওখানে গিয়ে আটকে গেছে, এটা সেটা, মানে যে যার মতো বলছেন। এইটা বলতে বলতে কিন্তু চারদিকে হই হট্টগোল শুরু হয়ে গেছে যে এই সবাই পলাশের বাড়িতে খবর দাও, পলাশের মা যেন একটু তাড়াতাড়ি আসে। ওই গোলদার বাড়ির ওখানে একটা বট গাছ রয়েছে, ওই বট গাছের ওখানে আসতে হবে, ওখানে পলাশকে পাওয়া গেছে। এই কথা শোনার সাথে সাথে অনেক মানুষ সেখানে যায়। পলাশের মাকে খবর দেওয়া হয়, উনিও সেখানে যান। আর গিয়ে যে দৃশ্য দেখতে পান, এটা আসলে কোনো মায়ের পক্ষে দেখা সম্ভব নয়। অনেক মানুষ সেখানে উপস্থিত ছিলেন, এমনকি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন এই সালমান আহমেদ আলভি ভাই, উনি নিজেও সেখানে উপস্থিত হয়েছিলেন। উনি ওই সময় একটা প্রাইভেট পড়ার জন্য যাচ্ছিলেন।
উনি ওইখানে যে দৃশ্যটা দেখেছিলেন, যেটা আজও ওনার মনের মধ্যে এক ভয়ের আতঙ্ক সৃষ্টি করে। উনি দেখেছিলেন যে এই যে পলাশ ভাই, উনি রাস্তার এক পাশে পড়ে রয়েছেন, আর ওনার যে টেম্পোটা, এই টেম্পোটা ওনার শরীরের উপরে কাত করে রাখা। পুরো একটা টেম্পো মনে হচ্ছে কেউ খুব সুন্দর করে শরীরের উপর কাত করে রেখেছে। আর পলাশ ভাইয়ের ঘাটটা একদম উল্টো দিকে ঘোরানো, মানে সে উপর হয়ে পড়ে রয়েছে রাস্তার উপরে, আর তার ঘাটটা পিঠের দিকে। শরীরের বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর রকমের আঁচড়ের দাগ। দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো দুর্ঘটনা নয়। আর দুর্ঘটনাই যদি হবে, তাহলে এত ভারী একটা টেম্পো তার শরীরের উপরে এইভাবে চাপা দিয়ে রেখেছে খুব সুন্দর করে যত্ন সহকারে, এটা তো হতে পারে না। আর এটা এমন একটা জায়গায় হয়েছে, সেটা হচ্ছে এই গোলদার বাড়ির বটগাছের এখানে। আর এই বটগাছেই রয়েছে এক ভয়ঙ্কর রাক্ষসী। সবাই বুঝে নেয় ঘটনাটা কি হয়েছে। আর এই ঘটনা তো একদম নতুন না, বহুকাল আগে থেকেই বা বহুকাল ধরেই এরকম ঘটনা ঘটে চলছে, যার সমাধান হচ্ছে না। অনেকেই চেষ্টা করেছে, হয়নি। এই তো গেল পলাশ ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। যেহেতু পলাশ ভাই মারা গিয়েছিলেন, এই কারণে ওনার সাথে কি হয়েছিল সেটা তো আসলে জানা যায় না, অনুমান করা যায় যে কি হয়েছিল। এবার আসি আর একজন ব্যক্তির কথা, যিনিও ওই একই এলাকাতেই বসবাস করেন। উনি পেশায় একজন অটো চালক। উনি কিছু রুগী বলতে 1-2 জন রুগী তার সাথে আত্মীয় স্বজন ছিল, মানে ওনারা এলাকা থেকে গিয়েছিলেন ডাক্তার দেখাতে, তাদের সাথে তারও আত্মীয় স্বজন ছিল, তাদেরকে দিয়ে আসতে হবে। তাদের বাড়িও পটুয়াখালীতে। তো উনি ঠিকঠাক মতোই দিয়ে আসছেন। উনি বিকালের দিকে রওনা দিয়েছেন, ঠিকঠাক মতো দিয়ে আসছেন, সেই বাড়িতে গিয়েছেন, সেখানে কিছু খাওয়া দাওয়াও করেছেন। এরপর উনি রওনা দিয়েছেন। রওনা দিয়ে যখন এই গোলদার বাড়ি এলাকায় পৌঁছেছেন, তখন উনি দেখতে পান ওই বট গাছের নিচে লাল শাড়ি পরা একটা মহিলা। ওই মহিলা হাত ইশারা করে তাকে থামতে বলছে। তো উনি থামেন। থামার পর উনি চিন্তা করেন যে কী ব্যাপার, এই মহিলাটা কে? মাথায় ঘোমটা দেয়া, চেহারা কিন্তু দেখা যাচ্ছে না, তবে অটোর সামনের আলোতে তার হাত বোঝা গিয়েছিল, হাতে চুড়ি রয়েছে। আর হাতে যখন আলো পড়েছে, যারা শাড়ি পরে হাতটা তো অনেকটা দেখা যায়, কোনোই পর্যন্ত বোঝা যায় তাদের হাতের রং কি। উনি দেখেছিলেন হাতের রং ফর্সা। হাতের রং দেখেই বোঝা যাচ্ছিল যে এই মহিলার গায়ের গড়ন ফর্সাই হবে, এমনটা উনি ধারণা করেছিলেন। আর চিন্তা করেছিলেন যে এত রাতে এইখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে, ঘটনাটা কি। উনি ভেবেছিলেন যে হয়তোবা বাড়ি থেকে রাগ করে চলে আসছে, বা হয়তোবা কোথাও যাবে, গাড়ি পাচ্ছে না। অথচ ওই এলাকায় এই বটগাছটা যে ভয়ঙ্কর একটা জায়গা, এটা তো উনি জানেন যে এইখানে এত রাত্রে কোনো মহিলার দাঁড়িয়ে থাকার কথা নয়। কিন্তু কোনো এক মায়াজালে আবদ্ধ হয়ে উনি কোনোভাবেই মাথায় আনতে পারতেছিলেন না যে এইখানে ভয়ঙ্কর এক রাক্ষসীর বসবাস রয়েছে। উনি গাড়ি থামান, গাড়ি থামিয়ে জিজ্ঞেস করেন যে কি হয়েছে, আপনি কোথায় যাবেন, এখানে দাঁড়িয়ে আছেন কেন? ওই মহিলা কোনো কথা বলে না, হাত দিয়ে ইশারা করে যে বাইরে আসেন, মানে ওনার যে ড্রাইভিং সিট সেখান থেকে নেমে বাইরে আসতে বলতেছে। উনি চিন্তা করছেন কী ব্যাপার, এই মহিলা বাইরে আসতে বলে কেন? উনি তো ওইখান থেকে কথা বলতে পারে, আমি তো শুনবো, তো বাইরে আসতে বলে কেন? উনি আসলে কি মনে করে ওই গাড়ির স্টার্ট বন্ধ করে বাইরে নামেন। বাইরে যখন নেমেছেন, তখন কিন্তু ওই সামনে যে আলোটা রয়েছে, ওই আলোটা আবার বন্ধ করেন নাই। ওই স্টার্ট বন্ধ করলেও কিন্তু অনেক সময় দেখা যায় সামনে আলো জ্বলে থাকে, ওই সিস্টেমে আর কি উনি স্টার্টটা বন্ধ করেছিলেন। উনি যখন নেমেছেন, নামার পর জিজ্ঞেস করতেছেন যে আপনি কোথায় যাবেন, আমাকে নামতে বললেন কেন, কোনো সমস্যা হয়েছে? আচ্ছা বলেন, আপনাকে আগায় দিয়ে আসি। ওই মহিলা কোনো কথা বলে না।
আর কথা যখন বলে না, এমত অবস্থায় হঠাৎ করে চোখ গেছে ওই মহিলার হাতের দিকে। যখনই হাতের দিকে চোখ গেছে, উনি তো চমকে উঠেছেন, আরে এটা কিসের হাত? উনি দেখেন যে ওই গরিলা টাইপের যেই প্রাণীগুলো হয়, এদের হাত যেরকম লোমশ বড় বড়, এইরকম দুটো হাত। আর যখন উনি হাতের দিকে তাকিয়েছেন, বুঝতে পেরেছেন যে এইটা অন্য কিছু। আর তখনই ওই মহিলা ওনার দিকে ঘোমটা ফেলে ঘুরে তাকায়। উনি দেখেন এই মহিলাটার চেহারা এমন রকমের বীভৎস, তার চোখ যেই দুটা জায়গায় থাকার কথা, ওখানে মনে হচ্ছে কালো একদম গর্তের মতো, আর ওইটার মধ্যে আবার ছোট ছোট দুটা বিন্দুর মতো, মনে হচ্ছে ছোট ছোট দুটো মার্বেল বা পুঁথির মতো কিছু বসানো। এইটাই হচ্ছে তার চোখ। আর যে মুখে মনে হচ্ছে যে সুচালো দাঁত রয়েছে, এমনটা মনে হচ্ছিল তার কাছে। এই জিনিসটা তখন কি করেছে, কোনো কথা বলে নাই, কিন্তু সে খপ করে ধরছে হচ্ছে তার গাড়িটা এক হাতে ধরে উঁচু করে ছুঁড়ে ফেলে দিয়েছে রাস্তার ওই পাশে। ধপাস করে ওই গাড়িটা রাস্তার ওই পাশে গিয়ে পড়েছে। আর এরপরে ওনাকে খপ করে ধরেছে। উনি যে পালাবেন সে সুযোগও পান নাই, কারণ উনি ওইখান থেকে নড়তেই পারছিলেন না। ওনাকে যখনই খপ করে ধরেছে, মনে হচ্ছিল যে ওনার হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ধরেই ওনাকে রাস্তার উপর মেরেছে এক আসার। ওই সময় আল্লাহর কি ইচ্ছা, দুটো ট্রাক পরপর আসছিল। এই দুটো ট্রাক একই জায়গা থেকে আসছিল, আর একই জায়গা থেকে মাল লোড করে তারা পরপর গাড়ি চালিয়ে আসছিল। যখনই তাকে আসার দিয়েছে, তখনই ওই ট্রাকের যে আলোগুলো, ওই আলোগুলো দেখা যাচ্ছে কাছাকাছি চলে আসছে। ওই সময় ওই লোকটাকে ওখানে ছেড়ে দেয়। আর ট্রাকে থাকা লোকজন দেখতে পাচ্ছিল যে কোনো একটা কালো ছায়া মনে হলো ওখান থেকে সরে গেল। একটা লোক পড়ে আছে, আর রাস্তার উল্টা পাশে একটা গাড়ি পড়ে আছে। তখন তারা ট্রাক থামান। আর তারা ওই রাস্তায় রেগুলার চলাচল করেন। তারা জানেন এই গোলদারবাড়ি এলাকার যেই বটগাছটা, এই বটগাছের এখানে সমস্যা রয়েছে। ওনারা বুঝতে পেরেছিলেন যে এইখানে কোনো একটা ঘটনা ঘটেছে। তো সামনের ট্রাক চালক উনি যখন ট্রাক থামিয়ে দেন, পেছনের ট্রাক চালক উনি অটো ট্রাক থামিয়ে দেন। কেননা ওনারা তো একই জায়গা থেকে আসছেন, সামনেরটা থেমে গেছে মানে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে। আর পেছনের যিনি ট্রাক চালক উনি কিন্তু এটা দেখেন নাই। এই দুই ট্রাকের মধ্যে সামনে যে ট্রাকটা ছিল, ওই ট্রাক চালক এবং তার হেল্পারই শুধু দেখেছিলেন এই ঘটনাটা। ওনারা ওখানে থামানোর পরে নামেন। পরে ট্রাক চালক যখন নেমেছেন, নেমে জিজ্ঞেস করেন এই কী হয়েছে, ট্রাক থামালে কেন? তখন বলে যে কথা কম বলো, তাড়াতাড়ি আসো, এদিকে লোকজন বিপদে পড়ছে। তখন ওনারা আবার ওদিকে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পর তাকে উদ্ধার করেন, জ্ঞান ফেরানোর পর জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন বলে যে এই ঘটনা। তখন ওনারা আরও কিছু লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, তাদের কাছে ওনাকে হ্যান্ডওভার করে ওনারা চলে যান। তো আল্লাহর রহমতে বিশাল বাঁচা বেঁচে গিয়েছিলেন ওই ভাই। এবার আসি, ওই এলাকার এক জামাই কি বিপদে পড়েছিলেন। এটা কিন্তু ওই প্রায় একই সময় বা কাছাকাছি সময়েরই ঘটনা। আমরা বলেছিলাম যে 2013-14 সাল, ওই কাছাকাছি সময়েরই ঘটনা। তো ওই লোক উনি ওই এলাকায়, অর্থাৎ এই গোলদারবাড়ি এলাকায় বিয়ে শাদী করেছেন আর কি, নতুন বিয়ে করেছেন। ওই এলাকা সম্পর্কে তো ওনার ওই রকম জানাশোনা নাই যে এখানে কোথায় ভয়ের জায়গা, কোথায় কি আছে, এটা তো আসলে উনি জানেন না। নতুন বিয়ে করেছেন, শ্বশুরবাড়িতেও কম এসেছেন, আর এক দুইবার যা এসেছেন দিনের বেলাতে এসেছেন, রাতের বেলা তো আসলে আর মুভ করেন নাই। তো উনি দিনের বেলাতেই রওনা দিয়েছিলেন, কিন্তু বাস ওনাকে যে নামিয়ে দেবে এটা আসলে রাতের বেলাতেই নামিয়ে দেওয়ার কথা ছিল। কেননা ওই যেই বাসটাতে উনি উঠেছিলেন, ওই বাসটা যাবে একদম কুয়াকাটা পর্যন্ত। ওই বাসটা কোনো কারণে ছাড়তে দেরি করেছিল। এটা কিন্তু নাইট কোচ ছিল না, যার কারণে উনি যে একদম ভোরের দিকে গিয়ে ওখানে নামবেন বিষয়টা এরকমও না। উনি যেই বাসে উঠেছেন সেই বাসে কোনো কারণে ছাড়তে দেরি হয় বা বিভিন্ন সমস্যার কারণে দেরি হয়ে গেছিল আর কি পৌঁছাতে। উনি যখন ওই জায়গাতে পৌঁছান, অর্থাৎ ওনার নামার কথা ছিলই হচ্ছে ওই গোলদারবাড়ি এলাকায়।
তো ওনাকে যেই জায়গাটাতে নামিয়ে দেওয়া হয়, ওখানে নামিয়ে দেওয়ার পর বুঝতে পারেন যে ড্রাইভার ভুল করে আরও আগে নামিয়ে দিয়েছে, অর্থাৎ উনি আরও পরে নামবেন। রাতের বেলা তো আসলে উনিও বুঝতে পারছিলেন না। ওই হেল্পার জিজ্ঞেস করছিল যে ভাই কোথায় নামবেন, কোথায় নামবেন, এখানে এখানে। এখন উনি তো সামনে দাঁড়িয়ে আছেন, মানে সিট ছেড়ে সামনে আসছেন, বাসের সামনে কাচ যেটা আছে এটা দিয়ে দেখতে পাচ্ছেন যে কোথায় নামবো, কিন্তু উনি তো রাতের বেলা শনাক্ত করতে পারছেন না যে এক্স্যাক্ট কোথায় নামবেন। একটা জায়গায় বলেছেন যে এইখানে নামায় দেন, তখন বাসওয়ালারা ওখানেই তাকে নামিয়ে দেয়। এখন নামার পর উনি তো বুঝতে পারছেন যে আরও তো সামনের দিকে যেতে হবে, কি আর করা, সামনের দিকে হাঁটা শুরু করেছেন। প্রায় আধা কিলো 1 কিলো তাকে হাঁটতে হবে, উনি বুঝতে পারলেন, তা হাঁটা শুরু করেছেন। ওই সময় কিন্তু রাস্তাতে অন্য কোনো গাড়ি চলাচল করছিল না, ওই রাস্তা এমনিতেই নির্জন থাকে হাইওয়ে হলেও। আর নাইট কোচ যেগুলো চলাচল করে, সাধারণত নাইট কোচগুলো রাত 11টা-12টার দিকে ছেড়ে আসে, সেগুলো দেখা যাচ্ছে যে ওই সময়ের মধ্যে ওই এরিয়াটা পার করেও ফেলে, বা অল্প কিছু নাইট কোচ ছাড়ে তো বেশ অনেক গ্যাপে গ্যাপে আসে আর কি। আর ওই রাতে কোনো কারণে হয়তো বা দীর্ঘ সময়ের জন্য গাড়ি কম চলাচল করছিল, একটা চলে গেলে মাঝখানে আরও একটা গ্যাপ হয়ে যাচ্ছিল, এরকমটা আর কি হতে পারে যে কোনো কারণ। উনি তো হাঁটা শুরু করছেন, ওই সময় অন্য কোনো গাড়ি ওনাকে ক্রস করে যাচ্ছে না। উনি হাঁটছেন হাঁটছেন, হাঁটতে হাঁটতে উনি ওই বট গাছের ওখানে চলে আসছেন। ওনার কাছে মোবাইল ফোন ছিল, মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েই উনি হাঁটছিলেন। যখন ওই বট গাছের কাছে চলে আসছেন তখন দেখেন একজন মহিলা দাঁড়িয়ে আছে, লাল শাড়ি পরা। উনি এটা দেখার পর চিন্তা করলেন কি ব্যাপার, এত রাতের বেলা একটা মহিলা এখানে দাঁড়িয়ে আছে, হয়তো বা গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছে বা কোনো একটা বিপদে পড়েছে, এত রাতের বেলা একজন মহিলা এখানে দাঁড়িয়ে থাকবে, বিষয়টা তো তার জন্য নিরাপদ না। তো উনি আসলে কথা বলবেন কি বলবেন না একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। তারপরও চিন্তা করলেন যে একটু কথা বলি, কোনো সমস্যা কি না। আবার উনি এই এলাকার জামাই, কার সাথে আবার রাতের বেলা কথা বলতে যাবেন, কে আবার কি মনে করবে, বদনাম হবে, এটাও উনি ভাবছিলেন। তারপরেও চিন্তা করলেন যে একজন মহিলা হয়তো বিপদে পড়েছে, যে একটু কথা বলি। তো উনি গিয়ে বলেন যে কি আপা, আপনি কোথায় যাবেন, কোনো সমস্যা? তখন ওই অবয়বটা, ওই শাড়ি পরা অবয়বটা খুব ভালোভাবেই কথা বলে, স্বাভাবিক মহিলাদের মতো কথা বলে যে হ্যাঁ আমি তো যে সামনেই যাব, ওইখানে আমার বাড়ি। একজনের নাম বলে যে আমি ওই বাড়িতে যাব, কিন্তু বাসওয়ালা আমাকে এইখানে নামাই দিয়ে চলে গেছে, এটা তো আরও সামনে, এখন আমি কিভাবে যাব, আমি রাস্তা তো এতটুকু পার হয়ে যাব, আমি তো বুঝতে পারতেছি না। এই জন্য একজন লোকের অপেক্ষায় আছি বা কোনো গাড়ির অপেক্ষায় আছি, যদি আমাকে ওই পর্যন্ত একটু আগায় দেয়। একথা শোনার পর ওই ভদ্রলোক বলছেন যে আপনি ওইখানে যাবেন, আমি তো ওই জায়গায় যাব, কিন্তু আপনি কোন ব্যক্তির নাম বলতেছেন আমি তাকে চিনতেছি না, কারণ আমি এই গ্রামে নতুন বিয়ে করছি, আমি আশেপাশে কাউকে তেমন চিনি না, আমার সাথে চলেন, আমি হয়তো ওই গ্রাম পর্যন্ত আপনাকে আগায় দিতে পারবো, এর বাইরে হয়তো বা আপনার জন্য আমি কিছু করতে পারবো না, কেননা আমি তো ওই গ্রামের কাউকে চিনি না, আমিও নতুন। হয়তো বা আমার ওয়াইফকে বললে ওরা চিনতে পারে, তখন হয়তো বা দেখি অন্য কোনো ব্যবস্থা আপনার জন্য করা যায় কিনা। তখন ওই মহিলা বলছে যে ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ, চলেন যাই। এই বলে হাঁটা শুরু করছে। এখন হাঁটা শুরু করছে, এই যে ভাই উনি খেয়াল করেন যে এই মহিলা হাঁটছে, কোনোভাবেই হেঁটে ওই মহিলার সাথে পারা যাচ্ছে না। উনি ওর পিছন থেকে বলছেন ও আপা এত জোরে হাঁটেন না, একটু আস্তে হাঁটেন, আপনার সাথে আমি হেঁটে পেরে উঠছি না, আপনি হাঁটেন ঠিক আছে, একটু আস্তে হাঁটেন। কিন্তু কে শোনে কার কথা, সে তার মতো করে হেঁটেই যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে কী মনে করে হয় কি, হঠাৎ করে তার ওই ফ্ল্যাশ লাইটের আলো, এটা তো আসলে উনি সামনের দিকে ধরে রেখেছিলেন যাতে করে ওই মহিলাও হাঁটতে পারে ওই আলোতে। তো আলোটা যখন সামনের দিকে ধরেছেন, তো ওই মহিলার যে ছায়াটা, যদি পেছন দিকে আলো ধরা হয় তাহলে কিন্তু একটা ছায়া সামনের দিকে পড়ার কথা। দেখছেন যে না, ওরকম কোনো ছায়া নাই, শুধু ওই মহিলাটাই আছে। তো উনি সেটাও পরে খেয়াল করেছেন, চিন্তা করলেন কী ব্যাপার, ওই মহিলাটার ছায়া নাই, ঘটনা কি? এটা কিন্তু বেশ খানিকক্ষণ পরে খেয়াল করেছেন। এই খেয়ালটা যখন ওনার আসছে, এরপর ওনার নজর গিয়েছে হচ্ছে ওই মহিলার পায়ের দিকে। তখন উনি দেখেন যে ওই মহিলার পা
উল্টো দিকে ঘোরানো, মানে আমাদের যেই পায়ের পাতা এটা তো আমাদের বুক বরাবর মানে সামনের দিকে থাকে, কিন্তু তার পায়ের পাতাটা উল্টো দিকে ঘোরানো, পায়ের পেছনের অংশটা সামনের দিকে, এইভাবে হেঁটে যাচ্ছে। এটা যখনই উনি দেখেছেন তখনই উনি মারাত্মক ভয় পেয়েছেন। আর যখন এটা দেখেছেন, শুরুতে যখন ওর নজর ওই দিকে পায়ের দিকে পড়েছে, তখন পাটা সাধারণ একজন মানুষের যেটা পা, একজন মহিলার পা হয় ওই রকম ছিল। আর নজরটা যখন পড়েছে, উনি যখন টের পেয়ে গেছেন, উনি দেখেন মুহূর্তের মধ্যে ওই পা মনে হচ্ছে লোমশ ভারী বড় সাইজের একটা পা হয়ে গেল। আর তখন ওই মহিলা তার দিকে ঘুরে তাকায়, ঘুরে তাকানোর পর বিদঘুটে এক হাসি দেয়। তখন উনি দেখেন যে এই মহিলার হাত পা অনেক মোটা মোটা, লোমশ, চেহারাটাও ভয়ঙ্কর, আর চোখের যেই দুইটা অংশ এইখানে কালো গর্ত। উনি শুধু এতটুকুই দেখতে পেরেছিলেন, তার মুখমণ্ডলটা বা দাঁত বা মুখ কেমন এইটা উনি আর ওইভাবে খেয়াল করতে পারেন নাই। ওই সময়ে আবার একটা ঘটনা ঘটে, পেছন থেকে কোনো একটা আলো আসছিল, হয়তো বা কোনো গাড়ি আসছিল, যেহেতু হাইওয়ে। উনি ওই সময় এমন ভয় পেয়েছিলেন, ওখানে উনি সেন্সলেস অবস্থায় পড়েছিলেন। এরপরে কি হয়েছে ওনার মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন উনি শ্বশুর বাড়িতেই। ওই পথ দিয়ে রাতের বেলায় যখন লোকজন আসছিল, আবার তাকে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটা জায়গায় নিয়ে যায়। তো ওইখানে যারা পাহারাদাররা ছিলেন তারা তো চিনতে পারছিলেন না, তারা জ্ঞান ফেরানোর চেষ্টা করেছিলেন। অনেকক্ষণ ধরে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে করতে ফজর ওয়াক্ত হয়ে যায়, লোকজন নামাজ পড়তে আসছিলেন। এরপরে গিয়ে ওনার জ্ঞান ফেরে। তখন ওনাকে যখন জিজ্ঞেস করা হয় আপনি কোথায় যাবেন, উনি বলেন যে উনি তো এই এলাকায় বিয়ে করেছেন, উনি শ্বশুরবাড়িতে আসছিলেন, এখানে উনি ভয় পেয়েছেন। তখন লোকজন বলে যে আরে আপনি তো একটা ভয়ঙ্কর রাক্ষসীর খপ্পরে পড়ছিলেন, এই রাক্ষসী তো অনেককেই মেরে ফেলছে, আপনার ভাগ্য আল্লাহর রহমতে অনেক ভালো যে আপনি বেঁচে গেছেন। ওই সময় অন্য লোকজন হয়তো বা আসছিল, এই কারণে আপনাকে কিছু করতে পারে নাই। অধিকাংশ ক্ষেত্রেই লোকজনকে মেরে ফেলে, যেমনটা হয়েছিল প্রিয় লিসেনার্স পলাশ ভাইয়ের বেলায়। কারণ পলাশ ভাই উনি ওই পথ দিয়ে ফিরছিলেন, আসলে ওনার সাথে কি হয়েছিল এটা তো আমরা জানতে পারি নাই, ওনাকে কিন্তু মেরেই ফেলেছে। আর আরেকজন ব্যক্তি উনি যে অটো চালাতেন, ওনাকেও কিন্তু আক্রমণ করেছিল, দুইটা ট্রাক আসতেছিল ওই সময়, এই জন্য বেঁচে গিয়েছিলেন। এরপরে এই যে যিনি ওই এলাকায় বিয়ে করেছেন ভদ্রলোক, উনিও আল্লাহর রহমতে কোনো কারণে বেঁচে গিয়েছেন। তবে অনেক ক্ষেত্রেই এই সৌভাগ্য সবার হয়নি। এই গোলদার বাড়ির বট গাছটা এটা এখনও আছে, এখানে এখনও ঘটনা ঘটে চলছে। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ওই পথ দিয়ে আসা যাওয়া করেছেন, আপনারা যখন ওদিক দিয়ে যাবেন অন্য কোনো সময় যদি যাওয়া পড়ে, তখন কিন্তু গাড়ি থামিয়ে আপনারা ওই বটগাছটা দেখতে পারেন। এই বটগাছেই এই ভয়ঙ্কর এক রাক্ষসীর বসবাস রয়েছে। মানুষকে হত্যা করাই যার নেশা, এভাবে অসংখ্য মানুষকে সে হত্যা করেছে, আর তার এই মৃত্যু খেলা এখনও সে জারি রেখেছে। জানি না কতদিন এভাবে চলবে, তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আর যেন কেউ এই ধরনের বিপদে না পড়ে। এভাবে কতদিন ধরে যে এই কাজ সে চালিয়ে আসছে তা আল্লাহই ভালো জানেন। আর এলাকার মানুষ কিছু জানতে পারেন যে আসলে এখানে কতদিন ধরে চলছে। যুগের পর যুগ ধরে এরকম সমস্যা চলমান রয়েছে। আপনাদের আশেপাশে যদি এরকম কোনো জায়গা থাকে আমাদেরকে কিন্তু জানাতে পারেন, আমরা চেষ্টা করব সেখানে যাওয়ার জন্য। আর সেখানে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে ইমেল করতে পারেন aftertheworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডের ঘটনাটি কেমন লাগলো? এই জায়গাটা এমন একটা জায়গা, ট্যুরিস্টরা অনেকেই কিন্তু কুয়াকাটা যান, ওই জায়গা কিন্তু পার হয়ে আমরা যাই, কিন্তু আমাদের তো আর জানা থাকার কথা না যে এখানেই সমস্যা রয়েছে। কারণ দীর্ঘ পথ পাড়ি দিতে গেলে এরকম অসংখ্য গাছগাছালি রাস্তার দুপাশে আমরা দেখতে পাই। কোনটার সাথে কী যে এক রহস্য লুকায়িত রয়েছে তা তো আর আমরা জানি না। ওখানে যারা স্থায়ীভাবে বসবাস করেন তারাই শুধু ভালো করে বলতে পারবেন যে এই জায়গার রহস্য কী।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের হঠাৎ বিপদ আপদ থেকে। আর রাতের বেলা চলাচলের ক্ষেত্রে অবশ্যই আমরা সতর্কতা অবলম্বন করব ইনশাল্লাহ। আর অপরিচিত কোনো লোক যদি এভাবে আমরা দেখি, বিশেষ করে কোনো মহিলা লোক, তাহলে আমরা কিন্তু অনায়াসেই তাদের মায়াজালে পড়ে যাব। এটাই বাস্তবতা। কারণ তারা এমন একটা মায়াজাল তৈরি করে রাখে, ওই সময় আমাদের হিতাহিত জ্ঞান কিন্তু থাকবে না। আমরা এখন বলতে পারি যে এদেরকে অ্যাভয়েড করে গেলেই তো হয়, এটা সেটা, কিন্তু না, ওই সময় তারা এমন এক তন্ত্র প্রয়োগ করে মায়াজাল সৃষ্টি করে যে মানুষের স্বাভাবিক চিন্তা চেতনা তখন কাজ করে না। এই জন্য নির্জন রাস্তায় একা হাঁটতে গেলে আমরা চেষ্টা করব যে দোয়া দুরুদ পড়তে। আর আমাদের সাথে যে মোবাইল ফোন রয়েছে, এই মোবাইল ফোনে আমরা কিছু কিছু সূরা ডাউনলোড করে রাখবো। সূরা বাকারা, সূরা ইয়াসিন, তারপর রুকিয়ার বিভিন্ন দোয়াগুলো, এগুলো ডাউনলোড করে রাখবো। রাস্তা দিয়ে হাঁটার সময় এই দোয়াগুলো আমরা ছেড়ে দিয়ে প্রয়োজনে হাঁটবো। ইনশাল্লাহ অনেক ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। পথে যদি এই ধরনের বিপদ আপদ থেকেও থাকে, এরা সরে যাবে ইনশাল্লাহ, এই শব্দে সরে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোড এ পর্যন্তই। ইনশাল্লাহ আসছে সোমবার